স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই নতুন ডিপ ডাইভে। মানুষের মন কিভাবে কাজ করে, বিশেষ করে চরম বিপদের সময় বা খুব প্রতিকূল একটা পরিস্থিতিতে আমাদের মস্তিষ্ক কিভাবে ধোঁকা খায়, সেটা নিয়ে আজ আমরা একটা গভীর বিশ্লেষণ করতে যাচ্ছি। অনেকেই হয়তো ভাবেন যে মানুষের মন খুব সোজা একটা জিনিস, কিন্তু ক্ষমতার অপব্যবহার করে কিভাবে খুব সাধারণ কিছু স্নায়বিক দুর্বলতার সুযোগ নেওয়া যায়, সেই মনস্তত্ত্বের একদম গভীরে আজ আমরা প্রবেশ করব। একদমই তাই। আর আজকের এই বিশ্লেষণের জন্য আমাদের টেবিলে বেশ কিছু চমকপ্রদ সোর্স রয়েছে। সোর্সগুলো পুরোপুরি ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসা, কিন্তু ভেতর থেকে এরা গভীরভাবে কানেক্টেড। রাইট, সোর্সগুলোর এই বৈচিত্র্যই আসলে পুরো বিষয়টাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলেছে। একদিকে আমাদের হাতে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ বা NIMH-এর টিনেজ বা কিশোর বয়সের মস্তিষ্ক নিয়ে করা একটা দারুণ গবেষণা। আর এর ঠিক পাশেই রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের DMPর চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের ওপর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রাউন্ড রিপোর্ট। আর আমাদের আলোচনা কিন্তু শুধু শিশু বা কিশোরদের মাঝেই থেমে থাকছে না। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও কিভাবে এই নিয়ন্ত্রণের খেলাটা চলে সেটা বোঝার জন্য আমাদের কাছে আছে অ্যাডাল্ট সেক্সুয়াল গ্রুমিং নিয়ে করা একটা সিস্টেম্যাটিক রিভিউ। হ্যাঁ, পাশাপাশি ট্রমাজনিত বন্ধন, যাকে আমরা ট্রমা বন্ড বলি, সেটা কিভাবে আমাদের মস্তিষ্ককে আক্ষরিক অর্থে হাইজ্যাক করে সেই সম্পর্কিত নিউরোসায়েন্সের কিছু ডেটা আমরা বিশ্লেষণ করব আজ। আর সবশেষে থাকছে সবচেয়ে চিন্তায় ফেলার মতো একটা সোর্স, ট্রমা এবং মাদকাসক্তির মধ্যে মস্তিষ্কের যে রিওয়ার্ড সার্কিট্রি বা পুরস্কারের স্নায়বিক সংযোগের সাদৃশ্য রয়েছে, সেটা নিয়ে একটা ক্লিনিক্যাল গবেষণাপত্র। হ্যাঁ, আপাত দৃষ্টিতে দেখলে হয়তো মনে হতে পারে যে একটা সোর্স বলছে কিশোর বয়সের মস্তিষ্কের কথা, অন্যটা দিচ্ছে ঢাকা শহরের অপরাধের পরিসংখ্যান। রাইট। আবার আরেকটা ল্যাবরেটরিতে করা ডোপামিন বা রিওয়ার্ড সিস্টেমের বিশ্লেষণ। ঠিক। তো এদের মধ্যে মিল কোথায়? কিন্তু আমরা যদি ডেটাগুলো একটু গভীরভাবে মেলাই, তাহলে দেখব এই সবগুলোর কেন্দ্রেই রয়েছে একটা সাধারণ প্যাটার্ন। প্যাটার্নটা হলো কিভাবে ক্ষমতার অপব্যবহার করে মানুষের মস্তিষ্কের স্বাভাবিক দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়। একদম ঠিক বলেছেন। আর আমাদের আজকের এই ডিপ ডাইভের মূল মিশনটাও কিন্তু সেটাই, কিভাবে নির্যাতনকারীরা অত্যন্ত সুকৌশলে মানুষের মনস্তত্ত্বতে ব্যবহার করে, আর ট্রমা ও অনিশ্চিত পুরস্কারের প্রভাবে শৈশব থেকে প্রাপ্তবয়স্ক অবস্থা পর্যন্ত আমাদের মস্তিষ্কের গঠনে কী ধরনের পরিবর্তন আসে, তার পেছনের বিজ্ঞানটাকে আমরা আজ এক সুতোয় গাঁথব। তো চলুন একদম শুরু থেকে শুরু করি, বিকাশমান মস্তিষ্ক বা বয়ঃসন্ধিকালের মস্তিষ্কের বিষয়টা দিয়ে। অবশ্যই। NIMH-এর গবেষণা থেকে কিশোর বয়সের মস্তিষ্কের যে বৈশিষ্ট্যগুলো জানা যায়, তার মধ্যে সবচেয়ে বড় হাইলাইট হলো আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স। মস্তিষ্কের সামনের এই অংশটা তো মূলত আমাদের লজিক বা যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ, ভবিষ্যতের পরিকল্পনা করা বা ইমোশন নিয়ন্ত্রণের জন্য দায়ী থাকে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আর মজার বা বলা যায় ভয়ের ব্যাপারটা হলো, মস্তিষ্কের এই অংশটা কিন্তু 25 বছর বয়সের মাঝামাঝি পর্যন্ত পুরোপুরি বিকশিতই হয় না। 25 বছর? তার আগ পর্যন্ত মস্তিষ্ক একটা কনস্ট্রাকশন জোনের মতো থাকে। একদম। আর এর সাথে আর একটা বিষয় যোগ করতে হয়, এই অপরিণত কর্টেক্সের কারণেই কিশোররা যে কোনো কিছুতে অনেক বেশি ইম্পালসিভ হয়। রাইট। তাদের মস্তিষ্ক তখন যৌক্তিক চিন্তা বা ভবিষ্যতের পরিণতির চেয়ে বর্তমানের সামাজিক স্বীকৃতিকে অনেক বেশি গুরুত্ব দেয়। ঝুঁকি নেওয়াটা তখন তাদের কাছে এক ধরনের রোমাঞ্চের মতো কাজ করে। শুধু তাই নয়, হরমোনের দিক থেকেও কিন্তু বিশাল একটা পরিবর্তন আসে এই বয়সে। বিশেষ করে মেলাটোনিন হরমোনের কথা বলা যায়, যেটা আমাদের ঘুমের সাইকেল বা চক্র নিয়ন্ত্রণ করে। ঠিক। টিনেজ বয়সে এই হরমোনের নিঃসরণ রাতে বেশ দেরিতে শুরু হয় এবং সকালেও দেরিতে কমে, যে কারণে কিশোররা রাতে দেরিতে ঘুমাতে পছন্দ করে আর সকালে উঠতে কষ্ট হয়। হ্যাঁ, এটা একটা বায়োলজিক্যাল ফ্যাক্ট। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয়টা হলো মানসিক চাপ বা স্ট্রেসের প্রতি তাদের মস্তিষ্কের প্রতিক্রিয়া। মস্তিষ্ক যেহেতু তখন পুরোপুরি ম্যাচিওর হয়নি, তাই বড়দের তুলনায় তারা স্ট্রেসকে সম্পূর্ণ ভিন্নভাবে প্রসেস করে। অতিরিক্ত চাপ বা ট্রমা খুব সহজেই তাদের উদ্বেগ বা অন্যান্য মানসিক সমস্যার দিকে ঠেলে দিতে পারে। এখানে যে বিষয়টা সবচেয়ে চমকপ্রদ,
তা হল মস্তিষ্কের এই বিকাশমান বা দুর্বল অবস্থাতেই শিশুরা এবং কিশোররা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ থাকে। কারণ তাদের মস্তিষ্ক তখনও যে কোনো বিপদের সিগন্যালকে পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করে একটা লজিক্যাল সিদ্ধান্ত নেওয়ার মতো পরিণত হয় না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের রিপোর্টটাতে আমরা ঠিক এই বিজ্ঞানটারই একটা নির্মম বাস্তব প্রতিচ্ছবি দেখতে পাই। ডেটাগুলো সত্যিই খুব ভয়াবহ। চরম ভয়াবহ। ডিএমপির গবেষণা থেকে দেখা গেছে যে প্রায় ৪৫.৩% ভুক্তভোগী শিশু যৌন হয়রানির শিকার হয়েছে। এই বিশাল সংখ্যাটা প্রমাণ করে যে অপরিণত মস্তিষ্কের কারণে সমাজের এই দুর্বলতম অংশটা কতটা সহজেই টার্গেট হচ্ছে। ডিএমপির রিপোর্টে কিন্তু নির্যাতনকারীদের মোটিভ বা উদ্দেশ্য নিয়েও বেশ কিছু ডেটা আছে। রিপোর্ট বলছে এর পেছনে মূলত কাজ করে বিকৃত যৌন তৃপ্তি, ক্ষমতা প্রদর্শনের তীব্র আকাঙ্ক্ষা এবং স্যাডিজম। স্যাডিজম মানে অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়ার প্রবণতা। ঠিক। আর নির্যাতনকারীরা বেশিরভাগ ক্ষেত্রেই পরিচিত মানুষ এবং মধ্যবয়স্ক পুরুষ হয়ে থাকে। তারা খুব ভালো করেই জানে যে এই শিশু বা কিশোরদের মস্তিষ্ক এখনও পুরোপুরি পরিণত নয়, আর সেই দুর্বলতার সুযোগটাই তারা নেয়। এই ধরনের ট্রমার ইম্প্যাক্ট একটা শিশুর ওপর কতটা দীর্ঘস্থায়ী হতে পারে তা ওই রিপোর্টে খুব স্পষ্টভাবে উঠে এসেছে। চরম মাত্রার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি দেখা দেয় ভুক্তভোগীদের মধ্যে। যেমন অনিদ্রা বা খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন। হ্যাঁ, তাছাড়াও সবসময় একটা প্যানিক বা ভয়ের মধ্যে থাকার মতো লক্ষণগুলো তাদের স্বাভাবিক জীবন কেড়ে নেয়। তারা ওই ঘটনার সাথে সম্পর্কিত যে কোনো জায়গা বা পরিস্থিতি এড়িয়ে চলতে শুরু করে। এর ওপর আবার পারিবারিক সম্মান নষ্ট হওয়ার ভয় আর নিজেদেরকেই দোষ দেওয়ার একটা প্রবণতা তাদের মানসিক অবস্থাকে আরও ধসিয়ে দেয়। আর আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে, ধরুন পুলিশ স্টেশনে গেলে বা আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়ার সময় তাদের যে পরিমাণ সামাজিক ও মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ ফেস করতে হয়, সেটা ট্রমার মাত্রাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। আচ্ছা, পুলিশ স্টেশনের এই আইনি চ্যালেঞ্জ বা শিশুদের ট্রমার কথা শুনলে প্রথম দেখায় মনে হতে পারে যে এই ধরনের মনস্তাত্ত্বিক ফাঁদ বা নিয়ন্ত্রণ বোধহয় শুধু শিশুরাই ফেস করে। অনেকেই তাই মনে করেন। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখি। সাধারণ মানুষের এই বদ্ধমূল ধারণাকে কিন্তু পুরোপুরি চ্যালেঞ্জ করছে আমাদের হাতে থাকা অ্যাডাল্ট সেক্সুয়াল গ্রুমিং নিয়ে করা সিস্টেম্যাটিক রিভিউটি। একদম। প্রাপ্তবয়স্করাও যাদের প্রিফ্রন্টাল কর্টেক্স হয়তো পুরোপুরি বিকশিত, তারাও কিন্তু অত্যন্ত সুকৌশলে এই গ্রুমিংয়ের শিকার হতে পারে। গ্রুমিং জিনিসটা আসলে কোনো র্যান্ডম ঘটনা নয়, এটা একটা নিখুঁত পদ্ধতি। বাইরে থেকে দেখলে মনে হবে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়তো সম্পূর্ণ সম্মতি দিয়ে একটা সম্পর্কে জড়িয়েছে, কিন্তু ভেতরে ভেতরে এটা সম্পূর্ণ একটা মনস্তাত্ত্বিক কারসাজি। গবেষক গ্র্যান্ট সিনামন প্রাপ্তবয়স্কদের এই গ্রুমিংয়ের 7টি ধাপ বা স্টেজ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। প্রথম ধাপটাই শুরু হয় দুর্বলতা খোঁজার মাধ্যমে। মানে টার্গেট খোঁজা। হ্যাঁ, নির্যাতনকারী তার টার্গেটের মানসিক বা সামাজিক দুর্বলতা স্ক্যান করে। কে একাকিত্বে ভুগছে, কার জীবনে এই মুহূর্তে একটা সাপোর্টের দরকার, সেই জায়গাগুলো তারা আইডেন্টিফাই করে। তারপর দ্বিতীয় ধাপে তারা ওই দুর্বলতার সুযোগ নিয়ে প্রচুর তথ্য সংগ্রহ করে এবং ভুক্তভোগীর জীবনে নিজেকে একজন ত্রাণকর্তা বা ভীষণ নির্ভরযোগ্য কেউ হিসেবে প্রতিষ্ঠিত করে। তাই তো? ঠিক তাই। আর এই বিশ্বাসের জায়গাটা তৈরি হওয়ার পরই আসে তৃতীয় ধাপ। এই ধাপে তারা একটা মিথ্যা ঘনিষ্ঠতা বা ফলস ইন্টিমেসি তৈরি করে। এমন একটা আবহ তৈরি করে যেন আমাদের দুজনের এই সম্পর্কটা অন্যদের চেয়ে একদম আলাদা, ভীষণ স্পেশাল। আর ঠিক এই কথার ওপর ভর করেই তারা সুকৌশলে ভুক্তভোগীকে তার পরিবার, বন্ধুবান্ধব বা সাপোর্ট নেটওয়ার্ক থেকে একটু একটু করে দূরে সরিয়ে নিতে থাকে। রাইট। সাপোর্ট সিস্টেম থেকে দূরে সরানোর পর চতুর্থ ধাপে তারা ভুক্তভোগীর অপূর্ণ চাহিদাগুলোর সুযোগ নেয়। সেটা হতে পারে আর্থিক প্রয়োজন, ইমোশনাল সাপোর্ট বা এমনকি আধ্যাত্মিক কোনো দিক নির্দেশনা। এমনভাবে সেই শূন্যস্থান পূরণ করে যেন ভুক্তভোগী ভাবতে বাধ্য হয় যে এই মানুষটা ছাড়া তার অস্তিত্বই টিকবে না। হ্যাঁ, এরপর পঞ্চম ধাপে গিয়ে এই আবেগিক নির্ভরতা এমন একটা পর্যায়ে পৌঁছায় যে ভুক্তভোগী সমাজ থেকে সম্পূর্ণ আইসোলেটেড বা বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার নিজের ওপর থেকে কনফিডেন্স একদম জিরো হয়ে যায়। আর ঠিক সেই চরম নির্ভরশীলতার মুহূর্তেই, মানে ষষ্ঠ ধাপে গিয়ে নির্যাতনকারী শারীরিক বা যৌন সম্পর্ক স্থাপন করে।
যেহেতু ভুক্তভোগী তখন মানসিকভাবে পুরোপুরি তার কন্ট্রোলে, তাই এই সম্পর্ককে বাইরে থেকে পারস্পরিক সম্মতি বা কনসেন্ট বলে মনে হলেও এটা আসলে এক ধরনের জবরদস্তি। একদম ঠিক বলেছেন। আর সব শেষে সপ্তম ধাপে শুরু হয় ব্ল্যাকমেইল ও নিয়ন্ত্রণের চূড়ান্ত পর্যায়ে। অপরাধবোধ, লজ্জা আর ভয় এমনভাবে মনের ভেতর গেঁথে দেওয়া হয় যে ভুক্তভোগী চাইলেও আর ওই সম্পর্ক থেকে বেরোতে পারে না। এই পুরো 7টা ধাপ আলোচনা করার পর কিন্তু সম্মতি বা কনসেন্টের প্রচলিত ধারণাটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়। অবশ্যই। এই যে পাওয়ার ইমব্যালেন্স বা ক্ষমতার চরম অপব্যবহার, এটা কিন্তু শুধু কোনো অন্ধকার গলিতে ঘটছে না, আমাদের খুব পরিচিত জায়গাগুলোতে ঘটছে। যেমন ধরুন, বিশ্ববিদ্যালয়গুলোতে একজন শিক্ষার্থীর পিএইচডি সুপারভাইজার, ধর্মীয় উপাসনালয়ে একজন ধর্মযাজক, কিংবা কর্পোরেট অফিসে একজন ক্ষমতাধর বস। এদের হাতে যখন কারো ক্যারিয়ার, ভবিষ্যৎ বা আধ্যাত্মিক শান্তি নির্ভর করে, তখন সেখানে সম্মতি শব্দটার আসলে কি মূল্য থাকে? এই জায়গাটাতেই সোর্সগুলো খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট তুলে ধরেছে। যেখানে ক্ষমতার এত বড় পার্থক্য থাকে, সেখানে প্রকৃত সম্মতি দেয়া প্রায় অসম্ভব। রাইট। আমাদের সমাজে আবার নন ভার্বাল বা অকথিত সম্মতি নিয়ে একটা মারাত্মক বিপজ্জনক ট্রেন্ড আছে। কেউ সরাসরি না বলতে না পারলে বা ভয়ে চুপ থাকলে সেটাকে অনেকেই সম্মতি হিসেবে ধরে নেয়। হ্যাঁ, মিডিয়াতে প্রায় ৭৭% ক্ষেত্রে এই চুপ থাকাকে রোমান্টিক রূপ দিয়ে দেখানো হয়। কিন্তু আধুনিক যুগে মিটু মুভমেন্ট এসে সমাজে এই অস্পষ্ট বা গ্রে এরিয়াগুলোকে সামনে এনেছে। স্পষ্ট বা অ্যাফার্মেটিভ সম্মতি ছাড়া, বিশেষ করে পাওয়ার ইমব্যালেন্সের জায়গায়, কোনো সম্পর্কই যে আসলে বৈধ হতে পারে না, সেটা নিয়ে এখন একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। এটা খুবই জরুরি একটা পরিবর্তন। আর এখানেই ব্যাপারটা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে ওঠে। মানুষ যখন এই ধরনের নার্সিসিস্টিক বা নির্যাতনমূলক সম্পর্কে আটকে পড়ে, তখন বাইরের মানুষজন প্রায়ই অবাক হয়ে ভাবে, সব তো বুঝতে পারছে, তাও কেন বেরিয়ে আসছে না? হ্যাঁ, সাধারণ মানুষ সেটা লজিক দিয়ে মেলাতে পারে না। কেন তারা নির্যাতনকারীর প্রতি উল্টো একটা তীব্র টান অনুভব করে? সোর্সগুলোর মধ্যে ট্রমা বন্ডের যে নিউরোসায়েন্স ব্যাখ্যা করা হয়েছে, তা আমাদের মস্তিষ্কের এই অন্ধকার এবং জটিল দিকটা খুব সহজ করে বুঝিয়ে দেয়। ট্রমা বন্ড কিভাবে তৈরি হয় সেটা বুঝতে হলে সাইকোলজির পার্শিয়াল রিওয়ার্ড শিডিউল তত্ত্বটা বুঝতে হবে। এটাকে আমরা ক্যাসিনোর স্লট মেশিনের সাথে তুলনা করতে পারি। আচ্ছা, স্লট মেশিন? হ্যাঁ, স্লট মেশিনে যখন কেউ কয়েন ফেলে লিভার টানে, তখন সে জানে না সে জিতবে কিনা। কখনো জেতে, তবে বেশিরভাগ সময়ই হারে। কিন্তু এই যে অনিশ্চিততা, মানে কখন জ্যাকপট মিলবে তার কোনো গ্যারেন্টি নেই, এই জিনিসটাই আমাদের মস্তিষ্ককে সবচেয়ে বেশি হুক করে বা আসক্ত করে। বাহ, দারুণ একটা অ্যানালজি। নির্যাতনকারীরাও ঠিক এই স্লট মেশিনের মতো কাজ করে। তারা হয়তো কিছুদিন ভীষণ ভালো ব্যবহার করল, এমন ভালোবাসা দিল যা ভুক্তভোগী আগে কখনো পায়নি। আবার হঠাৎ করেই কোনো লজিক ছাড়া অত্যন্ত রুক্ষ বা ভয়ঙ্কর আচরণ শুরু করল। সাইকোলজির ভাষায় একে বলা হয় টেন্স অ্যান্ড ওয়ান্স সাইকেল। অর্থাৎ কখনো তারা আচরণে একেবারে 10-এ 10, আবার কখনো একদম 1। এই যে চরম উত্থান পতন, এটা আমাদের মস্তিষ্কের ভেতরে হরমোনের একটা ভয়ঙ্কর ককটেল তৈরি করে। একদম তাই। যখন তারা ভালো ব্যবহার করে, তখন মস্তিষ্কে প্রচুর ডোপামিন রিলিজ হয়। আমরা অনেকেই ভাবি ডোপামিন মানেই বোধহয় শুধু আনন্দ বা প্লেজার, কিন্তু ডোপামিন মূলত মোটিভেশন বা তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে। আমাকে যেভাবেই হোক ওই আগের ভালোবাসার মুহূর্তটা আবার ফিরে পেতে হবে, এই তাড়না তৈরি করে ডোপামিন। রাইট। আর এর সাথে যুক্ত হয় অক্সিটোসিন, যা ভালোবাসার ওই ক্ষণিক মুহূর্তগুলোতে একটা গভীর ইমোশনাল বন্ডিং তৈরি করে দেয়। কিন্তু এর পরের অংশটা হলো সবচেয়ে ক্রিটিক্যাল। যখন অত্যাচার বা খারাপ ব্যবহার শুরু হয়, তখন মস্তিষ্কে রিলিজ হয় কর্টিজল, যা চরম মাত্রার স্ট্রেস বা ভয়ের জন্ম দেয়। মস্তিষ্ক তখন রীতিমতো অ্যালার্ম বাজাতে থাকে। আর ঠিক সেই চরম ভয়ের মুহূর্তে যখন নির্যাতনকারী হঠাৎ করে আবার একটু ভালো ব্যবহার করে, তখন কর্টিজলের মাত্রা ধপ করে কমে যায়। হ্যাঁ, এই স্ট্রেস বা ভয় থেকে হঠাৎ করে মুক্তি পাওয়া, এই রিলিফ বা স্বস্তিটা মস্তিষ্কের কাছে চরম একটা নেশার মতো কাজ করে। মস্তিষ্ক তখন ভুল করে ভাবে যে ওই নির্যাতনকারী মানুষটাই বুঝি তার এই স্বস্তির কারণ। তার মানে এই ডোপামিন, অক্সিটোসিন আর কর্টিসলের রোলার কস্টার আসলে ভুক্তভোগীর মস্তিষ্ককে পুরোপুরি হাইজ্যাক করে নেয়।
ভুক্তভোগীরা প্রায়শই মনে করে যে ওই মানুষটার সাথে তাদের বুঝি কোনো আত্মিক সংযোগ বা স্পেশাল সোলমেট ভাইব রয়েছে। কিন্তু লজিক আর সায়েন্স দিয়ে দেখলে বোঝা যায় এটা আসলে কোনো ঐশ্বরিক সম্পর্ক তো নয়, বরং আক্ষরিক অর্থেই একটা নিউরোকেমিক্যাল ডিপেন্ডেন্সি বা স্নায়বিক আসক্তি। হ্যাঁ, মস্তিষ্ক স্রেফ ওই কর্টিসল কমার স্বস্তিটুকু আর ক্ষণিক ডোপামিনের আশায় বারবার ওই যন্ত্রণার কাছেই ফিরে যেতে বাধ্য হয়। ঠিক। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? এই যে বারবার ট্রমার ভেতর দিয়ে যাওয়া আর নিউরোকেমিক্যাল আসক্তিতে ভোগা, এটা কি মস্তিষ্কে দীর্ঘমেয়াদে কোনো ছাপ ফেলে? খুব বড় ধরনের ছাপ ফেলে। আমাদের টেবিলে থাকা ট্রমা এবং সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার বা মাদকাসক্তির মধ্যেকার ওভারল্যাপিং নিউরোবায়োলজির গবেষণাপত্রটি এই প্রশ্নের একটা চোখ ধাঁধানো উত্তর দেয়। আমরা যদি এটাকে একটু বড় প্রেক্ষাপটে দেখি তাহলে দেখতে পাব আমাদের মস্তিষ্ক কিভাবে ভয় এবং পুরস্কারকে আলাদা করে প্রসেস করে। এটাকে সহজে বোঝার জন্য আমরা মস্তিষ্কের 3টা অংশের কথা ভাবতে পারি। আচ্ছা। প্রথমটা হলো অ্যামিগডালা। এটাকে বলা যায় আমাদের মস্তিষ্কের ফায়ার অ্যালার্ম। বিপদের গন্ধ পেলেই এটা বেজে ওঠে। এরপর দ্বিতীয়টা হলো প্রিফ্রন্টাল কর্টেক্স, যার কথা আমরা আগেই বলেছিলাম। এটা হলো লজিক সেন্টার, যা পরিস্থিতি বুঝে ফায়ার অ্যালার্মটাকে বন্ধ করার চেষ্টা করে। আর তৃতীয়টা? আর তৃতীয় অংশটা হলো মেজোলিম্বিক ডোপামিন পাথওয়ের ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া বা সংক্ষেপে ভিটিএ। এটাকে আমরা ভাবতে পারি আমাদের মস্তিষ্কের পুরস্কারের কন্ট্রোল রুম হিসাবে। যখন আমরা ভালো কিছু করি বা আনন্দ পাই, এই কন্ট্রোল রুম আমাদের সিগন্যাল দেয়। এই গবেষণার সবচেয়ে চমকপ্রদ আবিষ্কারটা হলো ক্রমাগত ট্রমা বা ওই স্লট মেশিনের মতো সাইকেলের ভেতর দিয়ে গেলে আমাদের এই ভিটিএ বা কন্ট্রোল রুমটার গঠন আক্ষরিক অর্থেই বদলে যায়। হ্যাঁ, স্ট্রাকচারাল পরিবর্তন হয়। এই কাঠামোগত পরিবর্তনটা হুবহু একজন মাদকাসক্ত ব্যক্তির মস্তিষ্কে যে ধরনের পরিবর্তন হয় ঠিক তার মতো। আর এই ক্রমাগত ট্রমার কারণেই মস্তিষ্কে তৈরি হয় অ্যানহিডোনিয়া বা চরম আনন্দহীনতা। মানে স্বাভাবিক জীবনে যে ছোট ছোট জিনিসগুলোতে আগে আনন্দ পাওয়া যেত, ট্রমার শিকার হওয়ার পর সেই জিনিসগুলো আর কোনো অনুভূতি তৈরি করতে পারে না। ঠিক তাই। এর চেয়েও ভয়ঙ্কর একটা প্যারাডক্স বা স্ববিরোধিতা তৈরি হয় মস্তিষ্কের ভেতরে। এই কাঠামোগত পরিবর্তনের কারণে ভুক্তভোগীর মস্তিষ্ক একই সাথে ওই নির্যাতনকারীকে বিপদ বা ফায়ার অ্যালার্ম হিসাবে ট্যাগ করে, আবার একই সাথে তাকে পুরস্কার বা নিরাপদ আশ্রয় হিসাবেও ট্যাগ করে রাখে। তার মানে মস্তিষ্ক খুব ভালো করেই জানে যে এই মানুষটা একটা জ্বলন্ত আগুনের মতো ক্ষতিকর, কিন্তু একই সাথে তার কাছ থেকে পাওয়া ওই ক্ষণিক ভালোবাসার জন্য একটা তীব্র আকাঙ্ক্ষাও কাজ করে। একদম ঠিক যেমন একজন মাদকাসক্ত ব্যক্তি জানে যে মাদক তার ক্ষতি করছে, তবুও সে সেটা ছাড়তে পারে না। এই কারণে আমাদের সমাজের একটা খুব কমন প্র্যাকটিস ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকে দোষারোপ করা কতটা ভিত্তিহীন সেটা বিজ্ঞান আজ প্রমাণ করে দিচ্ছে। রাইট। আমরা কথায় কথায় মানুষকে জাজ করি, কেন সে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারল না, তার কি কোনো আত্মসম্মান নেই? কিন্তু এই নিউরোবায়োলজি আমাদের খুব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে এই পুরো বিষয়টা নিছক কোনো ইচ্ছাশক্তি বা সাধারণ আচরণগত সমস্যা নয়। এটা সরাসরি মস্তিষ্কের গঠনতন্ত্রের একটা লড়াই। ভুক্তভোগীর নিউরাল পাথওয়ে বা স্নায়বিক সংযোগগুলো এমনভাবে বদলে গেছে যে শুধু ইচ্ছা করলেই সেখান থেকে সহজে বেরিয়ে আসা সম্ভব নয়। এই ডেটাগুলো আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আমরা ট্রমা বা মানসিক নির্যাতনের শিকার হওয়া মানুষদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হতে শিখি। বিজ্ঞান আমাদের শেখায় মানুষকে চট করে জাজ না করে তার পরিস্থিতিটাকে একটা বায়োলজিক্যাল বা জীববিজ্ঞানগত লেন্স দিয়ে দেখতে। কারণ কেউ নিজের ইচ্ছায় বা শখে এই ধরনের মনস্তাত্ত্বিক ফাঁদে আটকা পড়ে না। একদম। যখন আমরা বুঝতে পারি যে এই আচরণগুলোর পেছনে মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তনগুলোই মূলত রেসপন্সিবল, তখন আমাদের সমাধানের অ্যাপ্রোচটাও বদলে যায়। তখন শুধু তুমি এটা ছেড়ে দাও টাইপের উপদেশ দিয়ে কাজ হয় না, বরং সঠিক থেরাপি, সময় এবং স্ট্রং মানসিক সাপোর্টের মাধ্যমেই কেবল এই ট্রমা বন্ড বা মস্তিষ্কের এই হাইজ্যাক হওয়া অবস্থা থেকে কাউকে ধীরে ধীরে বের করে আনা সম্ভব। ঠিক বলেছেন। আজকের এই আলোচনা থেকে আমরা আসলে দেখলাম কিভাবে একজন টিনএজারের অপরিণত মস্তিষ্ক থেকে শুরু করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ডোপামিন রিওয়ার্ড সিস্টেমকে অনিশ্চিত পুরস্কারের ফাঁদে ফেলে পুরোপুরি কন্ট্রোল করা যায়। এখান থেকে কিন্তু খুব জরুরি একটা প্রশ্ন উঠে আসে। আমরা আজ দেখলাম কিভাবে অনিশ্চিত পুরস্কার বা আনপ্রেডিক্টেবল রিওয়ার্ডস এবং আংশিক রিওয়ার্ড শিডিউলের ফাঁদ
আমাদের মস্তিষ্ককে হাইজ্যাক করে এক ভয়াবহ ট্রমাজনিত বন্ধনে আটকে ফেলতে পারে। এখন এই একই বৈজ্ঞানিক মডেলটা যদি আমরা একটু বৃহত্তর পরিসরে চিন্তা করি, আমাদের চারপাশের আর কোন কোন সাধারণ জায়গা ঠিক একই স্নায়বিক কৌশল ব্যবহার করছে? একটু ভেবে দেখুন তো সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের কথা। দারুণ একটা পয়েন্ট। কখন আপনার একটা পোস্টে অনেক লাইক পড়বে আর কখন কেউ ফিরেও দেখবে না, সেই স্লট মেশিনের মতো অনিশ্চয়তাই কি আমাদের বারবার ফোন চেক করতে বাধ্য করে না? অবশ্যই করে। কিংবা টক্সিক কর্পোরেট কালচার, যেখানে বসের ক্ষণিকের প্রশংসার আশায় কর্মীরা দিনের পর দিন অসম্ভব মানসিক চাপ আর অপমান সহ্য করে যায়। অথবা প্রতিনিয়ত বদলে যাওয়া ব্রেকিং নিউজের ধারা, এগুলোও কি ঠিক একই রিওয়ার্ড শিডিউল ব্যবহার করে আমাদের মস্তিষ্কের নীরবে আসক্ত এবং শেকলবদ্ধ করে রাখছে না তো? সত্যি এটা বেশ ভয়ঙ্কর, কিন্তু একই সাথে ভীষণ জরুরি একটা ভাবনার বিষয়। আমাদের চারপাশে থাকা এই সিস্টেমগুলো, সেটা ডিজিটাল হোক বা কর্পোরেট, কিভাবে আমাদের অজান্তেই আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম নিয়ে খেলছে, সেটা নিয়ে প্রশ্ন তোলার সময় হয়তো এখনই। একদম তাই। নিজেদের মস্তিষ্ক কিভাবে কাজ করে এবং কোথায় এর দুর্বলতা, সেই সম্পর্কে সচেতন হওয়াটা আজ তাই আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জরুরি। আজকের এই গভীর ও তথ্যবহুল বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আশা করি আজকের আলোচনা শ্রোতাদের চারপাশের চেনা জগৎটাকে নতুন একটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। আগামীতে এমন আরও চমকপ্রদ সব বিষয় এবং গবেষণার একেবারে গভীরে যাওয়ার প্রতিশ্রুতি নিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই সচেতন থাকবেন এবং নতুন কিছু শিখতে থাকবেন।